ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হুসাইন সামি। শুক্রবার এশিয়া কাপ আর নেদারল্যান্ড সিরিজের জন্য 16 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শনিবার সংবাদ সম্মেলনের প্রধান নির্বাচক জানিয়েছেন জাকের আলী অনিকের ব্যাকআপ হিসেবে কাজী নুরুল হাসান সোহানকে দলে নেওয়া হয়েছে। সাইফ সুযোগ পেয়েছেন অনেক পজিশনে খেলতে পারবেন দেখে। এশিয়া কাপ আর নেদারল্যান্ড সিরিজের জন্য 16 সদস্যের দল দিয়েছে গাজী আশরাফ হোসেন লিপুর নেতৃত্বাধীন সিলেকশন প্যানেল। লিপু দায়িত্ব নেয়ার পর এবারই বোধহয় প্রথম। দল নিয়ে খুব বেশি আলোচনা সমালোচনার জায়গা নাই। অলরাউন্ডার সমৃদ্ধ দল হওয়ায় সব পজিশনেই আছে পর্যাপ্ত ব্যাকআপ। তবুও 4 বছর পর সাইফ হাসান আর 2.5 বছর পর নুরুল হাসান সোহানের ফেরা নিয়ে আলোচনা আছে। সংবাদ সম্মেলনে উঠেছে মেহেদী হাসান মিরাজেরও প্রসঙ্গ। জাকির আলীর একটা আঘাত পেয়েছিল শ্রীলঙ্কা সিরিজে, সো দ্যাট সেই ব্যাকআপের ক্ষেত্রে আমরা এই মুহূর্তেই তাকে সেরা মনে করছি। সাইফ হাসানকে আমরা দিকে চোখ ছিল এবং এবার তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে নাম্বার 4-এ খেলার একটা ভালো ক্যাপাবল ব্যাটসম্যান। শেখ মাহাদি ইজ দেয়ার ইন 11, সো দ্যাট আমাদের যদি এটা 17 মেম্বার হতো মেহেদী মিরাজ কুড বি দেয়ার। 16 সদস্যের দলে না থাকলেও স্ট্যান্ড বাই হিসেবে আছেন সৌম্য সরকার। পাকিস্তান ও শ্রীলঙ্কা সিরিজের মতো নেদারল্যান্ড সিরিজ আর এশিয়া কাপও বাইরে বসে দেখতে হবে। গত টি-20 বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেয়া নাজমুল হোসেন শান্তকে। সৌম্য সরকার ইজ অপশন ফর এ থার্ড ওপেনার after being 89 matches, playing cricket for around 10 years. So I think he also knows that what he need to do to come back into the team. শান্তর সঙ্গে আমার কমিউনিকেশন যখন তিনি প্রথমে দল থেকে বাদ পড়লেন তখনই শান্তর সঙ্গে আমার কমিউনিকেট হয়েছে। সো উই আর ক্লিয়ার অ্যাবাউট হোয়াট উই আর লুকিং ফর অ্যান্ড হোয়াট হি নিড টু ডু টু কাম ব্যাক। তিনবার এশিয়া কাপ ফাইনাল খেলায় এশিয়ান শ্রেষ্ঠত্বের এই আসরের কথা শুরু হলেই প্রশ্ন উঠতে শুরু করে, বাংলাদেশ চ্যাম্পিয়ন হতে পারবে তো? এই প্রশ্নের উত্তরে সবাইকে বাস্তববাদী হওয়ার আহ্বান প্রধান নির্বাচকের। ইমোশনাল অ্যাসপেক্টে অন পজিটিভ মুডে আমিও আশা করি যে দল চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই যাবে। বাট আপনি যখন অ্যানালিটিক্যাল অ্যান্ড লজিক্যাল চিন্তা করবেন তখন আপনাকে ভাবতে হবে যে আপনি কোথায় দাঁড়িয়েছেন। আপাতত বাংলাদেশ দল সিলেটে অনুশীলন করছে। নেদারল্যান্ড সিরিজ শেষে তারা উড়াল দেবে এশিয়া কাপ খেলতে। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। এই বছরের বিপিএলে সত্যি কথা বলতে 4 এবং 5 নম্বর পজিশনে যে সমস্ত ব্যাটসম্যানরা ব্যাটিং করেছেন দেশীয় ক্রিকেটারদের মধ্যে, তাদের মধ্যে রানের দিক থেকে সবচেয়ে বেশি এগিয়ে ছিলেন সাইফ হাসান, ইয়াসির আলী রাব্বি এবং সাব্বির রহমান রুম্মান। সাব্বির রহমান সেক্ষেত্রে স্ট্রাইক রেটে সবার চাইতে এগিয়ে থাকলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিস্টেমে তিনি ছিলেন না, কিন্তু সাইফ হাসান এবং ইয়াসির আলী চৌধুরী রাব্বি তাদেরকে সিস্টেমে রেখেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এবং প্রায় 2 বছর পর জাতীয় দলে ডাক পেয়েছেন সাইফ হাসান। নেদারল্যান্ডসের সঙ্গে যে সিরিজটা আছে এবং সেই সঙ্গে এশিয়া কাপে কেনই বা হঠাৎ করে জাতীয় দলে সাইফ হাসানকে ডাকা হয়েছে, আমাদের সহকর্মী হাসান আল মারুফ সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছেন। নেদারল্যান্ডস ও এশিয়া কাপকে সামনে রেখে স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ, যেখানে বড় চমক প্রায় 2 বছর পর জাতীয় দলে ডাক পাওয়া সাইফ হাসান। হঠাৎ কিভাবে সাইফ টি-20-র দলে আসলেন সেই প্রশ্নটাও আছে অনেক সমর্থকের। বিশেষ করে সাইফের কথা আসলেই মনে পড়ে লাল বলের ক্রিকেট। অভিষেকের পর থেকে অনেকেরই ধারণা ছিল সাইফ টেস্টের ক্রিকেটার। চলুন জেনে নেওয়া যাক টি-20-তে সাইফের সবশেষ অবস্থা। 2021 সালে মিরপুরে পাকিস্তানের বিপক্ষে অভিষেকের পর থেকে মাত্র 5টি টি-20 খেলেছেন সাইফ, যার মাঝে 2023 সালে চীনের হাংজুতে অনুষ্ঠিত এশিয়ান গেমসে আছে 3 ম্যাচ। সব মিলে 150 করলেও বাকি 4 ম্যাচে করেছেন মোটে 2 রান। সবশেষ 2023 সালে পাকিস্তানের বিপক্ষে ডাক মারার পর আর জাতীয় দলে খেলা হয়নি এই ডানহাতি ব্যাটারের। গেল বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে 13 ম্যাচে 25 গড় আর 119 স্ট্রাইক রেটে 306 রান করেন সাইফ। খেলেছেন 2টি 50 ইনিংস, ছিলেন রংপুরের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক। এরপর গ্লোবাল সুপার লিগে 3 ম্যাচে করেছেন 84 রান, যার মাঝে একটিতে খেলেন 26 বলে 41 রানের ইনিংস। এছাড়া নিউজিল্যান্ড এ দলের বিপক্ষেও সিলেটে 1 ম্যাচে করেন 25 বলে 31 রান। এদিকে চলমান টপ এন্ড টি-20 সিরিজে পাকিস্তান শাহিনসের বিপক্ষে প্রথম ম্যাচেই 32 বলে 57 রানের ঝোড়ো এক ইনিংস খেলেন সাইফ। এরপর মেলবোর্ন স্টার্স এ দলের বিপক্ষেও খেলেন 35 বলে 45 রানের ইনিংস।
শুধু ব্যাটিংয়ে নয়, বোলিংয়েও পার্ট টাইমার হিসেবে সহায়ক ভূমিকা রাখছেন সাইফ। সবশেষ গ্লোবাল সুপার লিগেও দুবাই ক্যাপিটালসের বিপক্ষে 20 রানে নেন ক্যারিয়ার সেরা 3 উইকেট। মূলত তানজিদ তামিম ও পারভেজ ইমনের ব্যাকআপ হিসেবেই ডাক পেয়েছেন সাইফ হাসান। তবে সুযোগ আসলে নিশ্চয়ই পূর্বের ব্যর্থতা ভুলে জাতীয় দলে প্রত্যাবর্তনের গল্পটা রাঙাতেই চাইবেন 26 বছর বয়সী এই ক্রিকেটার। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস। বোলিং অপশনটা সাইফ হাসানের ক্ষেত্রে তো অবশ্যই আছে, সেই সঙ্গে বাউন্ডারি থেকে লম্বা থ্রো করার জায়গাটাতেও সাইফ হাসান ডোমেস্টিক ক্রিকেটে বেশ পারদর্শিতা দেখিয়েছেন। এবার একটা ভিন্ন প্রসঙ্গ, এশিয়া কাপ দল ঘোষণার পরদিন মিরপুর একাডেমিতে বোলিং প্র্যাকটিস করেছেন মেহেদী মিরাজ। মূলত টানা যখন তিনি টি-20 ক্রিকেট খেলছেন, এটা খেলতে খেলতে তার টেস্ট বোলিংয়ে খানিকটা সমস্যা দেখা দিয়েছে। টেস্ট বোলিংয়ের যে শেপটা আছে সেই শেপটা ফেরাতে বাংলাদেশ টাইগার্সের হেড কোচ সোহেল ইসলামের সঙ্গে কাজ করছেন তিনি। পাশাপাশি আপাতত টি-20 নিয়ে চিন্তাও করছেন না বাংলাদেশের ওয়ানডে ক্যাপ্টেন। যে রাধে সে নাকি চুলও বাঁধে, একই গল্প মেহেদী হাসান মিরাজের ক্ষেত্রে একটু ভিন্নভাবে বলা যায়। সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে ছুটি নিয়ে পারিবারিক দায়িত্ব যেভাবে পালন করেন, বোলিং অনুশীলন করে ঠিক রাখছেন প্রফেশনাল দায়িত্ব। শুক্রবার রাতে শেখ মেহেদী হাসানের কাছে টি-20 দলে জায়গা হারিয়েছেন মিরাজ। পরদিন হোম আপ ক্রিকেটে কাজ করেছেন বোলিং নিয়ে। টানা টি-20 ক্রিকেট খেলতে খেলতে মিরাজের টেস্ট বোলিংয়ে একটু সমস্যা হচ্ছে। টেস্ট বোলিংয়ের শেপ ফেরাতে, অর্থাৎ রিলিজ, পায়ের কাজ, নন বোলিং আর্মের ব্যবহার ঠিকঠাক করতে ছোটবেলার কোচ সোহেল ইসলামের সঙ্গে কাজ করেছেন। মেহেদী মিরাজ আমাদের টেস্ট ম্যাচ এবং ওয়ানডে ক্রিকেটের একটা অমূল্য সম্পদ এবং শুধু আমাদের নাই বলবো, এখন সারা ওয়ার্ল্ড ক্রিকেট নোজ হিম ভেরি ওয়েল অ্যাজ ফর হিজ অলরাউন্ড পারফরমেন্স। সো সেটার পাশাপাশি টি-20 ক্রিকেটে আসলে প্রভাব কিছুটা পড়ে, সেটা ব্যাটিংয়েও পড়ে, বোলিংয়ে তো আরও অনেক বেশি পড়ে। আপাতত টি-20 ক্রিকেট নিয়ে ভাবছেন না বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক। এমনকি জানা গেছে 20 ওভারের ফরম্যাট নিয়ে চিন্তাই করছেন না মিরাজ। পাকিস্তান সিরিজের আগেও একবার নির্বাচকদের টি-20 নিয়ে তার ভাবনা জানিয়েছিলেন, যদিও চিফ সিলেক্টর জানালেন দলের প্রয়োজন হলে মিরাজকে আবারও টি-20 খেলতে হবে। দলের ক্রাইসিসে হলে অবশ্যই তাকে খেলতেই হবে। মানে দলের চাহিদা প্রথম একাদশে যদি আমরা সিরিয়াস ক্রাইসিসে পড়ে যাই, definitely he will pick him and he will also come and play. Otherwise, আমরা কিছুটা মনে করি যে those two places তার জন্য অনেক সুদিন। তিনি পর্যায়ক্রমে একটার থেকে শিফট হয়ে আবার টি-20 ফরম্যাটে খেলা ফেরত আসা কোনো কঠিন কিছু না। এশিয়া কাপের পর আফগানিস্তানের সাথে 3টা করে ওয়ানডে ও টি-20 খেলবে টাইগাররা। সেই সিরিজের জন্য এখন প্রস্তুত হচ্ছেন মিরাজ। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের একটা ক্রিকেট একাডেমি আছে, যে ক্রিকেট একাডেমিটার নাম হচ্ছে সামার্স মেথড ক্রিকেট একাডেমি, এবং পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কেউ চাইলেই এই সামার্স মেথড ক্রিকেট একাডেমির সাবস্ক্রিপশনটা নিয়ে পাওয়ার হিটিংয়ের ব্যাপারে ওয়ার্কশপ করতে পারবেন বা দীক্ষা শিক্ষা নিতে পারবেন। এরকম একটা ওয়ার্কশপ গত বছর আমি ব্যক্তিগতভাবে করেছিলাম, এবং আমার একটা মিথ ছিল যে পাওয়ার হিটিং খুব সম্ভবত সেই জায়গাটা টাইমিং বা স্ট্রেংথের একটা ব্যাপার থাকে। কিন্তু সেই ওয়ার্কশপে একটা বিষয় দেখেছিলাম যে জুলিয়ান উড মেনশন করেছেন পাওয়ার হিটিং হচ্ছে একটা কম্বিনেশন, আপনার বডির যে লোয়ার পোর্শন আছে সেই লোয়ার পোর্শনের সঙ্গে আপনার রিস্টের, এই দুটোর কম্বিনেশন, যেটা 1 বছর আগে সেই ওয়ার্কশপে আমি শিখেছিলাম। এবার বাংলাদেশি ক্রিকেটারদের পাওয়ার হিটিং নিয়ে মিথটা ভেঙে দিয়েছেন জুলিয়ান উড যখন তিনি বাংলাদেশ টিমের সঙ্গে কাজ করছেন, এবং অনেকে খর্বকৃতর হলেও কিংবা পাওয়ার না থাকলেও আলটিমেটলি অনেক প্লেয়াররা কীভাবে পাওয়ার হিটার হতে পারেন, এবং সেই সঙ্গে বাংলাদেশের অনেক প্লেয়ারদের পাওয়ার হিটিং করার ক্যাপাসিটিও আছে বিশ্বাস করেন এই ইংলিশ কোচ। যদিও 2 কিংবা 1 সপ্তাহের মধ্যে সেই পাওয়ার হিটিংয়ের কৌশলটা শেখানো সম্ভব না বলে দাবি করেছেন জুলিয়ান উড। যেটা একটু আগে বলছিলাম যে শরীর এবং হাতের সমন্বয়ে কীভাবে পাওয়ার বাড়াতে হয় সেটি নিয়েই কাজ করা হচ্ছেন বলে জানিয়েছেন এই ইংলিশ। আধুনিক ক্রিকেটের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে বদ্ধপরিকর বিসিবি। পাওয়ার হিটিংয়ের জায়গায় বাড়তি নজর বোর্ডের। তাই তো এশিয়া কাপের আগেই টাইগার বহরে যুক্ত হয়েছেন পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড। সিলেটের নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ দিয়েই পরীক্ষা শুরু হচ্ছে এই ইংলিশ কোচের। যদিও এখনই আকাশ কুসুম চিন্তা করতে নারাজ জুলিয়ান উড। 2 কিংবা 1 সপ্তাহের মধ্যে পাওয়ার হিটিং আয়ত্ত করা সম্ভব নয় বলছেন তিনি। And it's a process this. It won't happen in
এটা আসলে একটা প্রক্রিয়ার ব্যাপার। 1 কিংবা 2 সপ্তাহের মধ্যেই যে সবকিছু হয়ে যাবে বিষয়টা আসলে তা না। হয়তো কিছুটা পার্থক্য দেখতে পারবেন। তাদেরকে বোঝানো হচ্ছে শরীর এবং হাতের সমন্বয়ে কিভাবে পাওয়ার বাড়াতে হবে। ছোট গড়নের কারণে পাওয়ার হিটিংয়ে টাইগার ব্যাটাররা কার্যকরী নয় বলে একটি কথা প্রচলিত আছে। তবে ভিন্ন কথা বলছেন জুলিয়ান উড। একটা মিথ আছে, বাংলাদেশের ব্যাটারদের মধ্যে পাওয়ার নাই। আপনি যদি উইন্ডিজের ক্রিকেটারদের দিকে তাকান, তারা গড়নে একটু বড়। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ক্রিকেটাররা শক্তিশালী। বাংলাদেশের ছেলেরা গড়নে কিছুটা ছোট হলেও তাদের যথেষ্ট পাওয়ার আছে। সবচেয়ে বড় ব্যাপার, আপনি পাওয়ারটাকে কিভাবে কাজে লাগাবেন তা জানতে হবে। পাওয়ার হিটিং এর ক্ষেত্রে মাইন্ডসেট বেশ গুরুত্বপূর্ণ বলছেন এই ইংলিশ কোচ। এটা সম্পূর্ণ মাইন্ডসেটের উপর নির্ভর করে, যা আমরা দেখাশোনা করছি এবং নিজেদের মধ্যে আলোচনা করে কাজও করছি। যেটা আগেও বলেছি, একটা প্রসেসের মধ্যে যেতে হবে আমাদের। পাওয়ার হিটিং এর ক্ষেত্রে ব্যাটারদের মধ্যে বাড়তি আত্মবিশ্বাস থাকার প্রয়োজন বলে মনে করেন উড। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। দীর্ঘদিন পর অনুষ্ঠিত হয়েছে বাফুফের নিয়মিত সভা। 6 ঘন্টার বেশি সময় ধরে চলা মিটিংয়ে আলোচ্য সূচি ছিল বেশ বড়। তারুণ্যের উৎসাহ, ফুটসাল প্রক্রিয়মেন্ট পলিসি এবং গঠনতন্ত্র নিয়ে সিদ্ধান্ত আসলেও এখনও চূড়ান্ত হয়নি সাফচুই মেয়েদের 1.5 কোটি টাকা পুরস্কার দেওয়ার তারিখ। সকাল 11টায় শুরু, 5টায় শেষ। বাফুফের কার্যনির্বাহী কমিটির 6 ঘন্টার ম্যারাথন মিটিং পূর্বাচলে। আলোচ্য সূচি ছিল বড়, সদস্যদের মধ্যে শুধু একজন ছাড়া সবাই ছিলেন উপস্থিত। 28টা ব্যাপারে আমরা শেষ করতে পারছি এবং প্রত্যেকটা শেষ করছি। কিছু কিছু আমাদের বাকি রয়েছে, সেটা আগামী 7 দিন আমাদের সময় দেওয়া হয়েছে। সেই 7 দিনের মধ্যে কমপ্লিট করে আমাদেরকে সে প্লেস করবে। আমরা যে ফিফা থেকে বরাদ্দ পাই, সেই বরাদ্দ নিয়ে আমাদের আলাপ আলোচনা হয়েছে। বাফুফের গঠনতন্ত্র সংশোধন কমিটি খসড়া দিয়েছেন গঠিত কমিটি। আমাদের এত পর্যাপ্ত পরিমাণ খেলা হচ্ছে, এখন আমরা টিকিটে হিমশিম খেয়ে যাচ্ছি। এই টিকিটটা যাতে আরও বেগবান করা যায়, সেজন্য আমরা বিভিন্ন মন্ত্রণালয় চিঠি দিচ্ছি। সাবজয়ী মেয়েদের 1.5 কোটি টাকা পুরস্কার দ্রুতই দেওয়ার বিষয়ে আশাবাদী ফেডারেশন। আমাদের মেয়েরা আসলে আমরা খুব সুন্দর পরিসরে আমরা তাদেরকে দেশের বাইরেই আমরা তাদের প্র্যাকটিসের ব্যবস্থা করব। তারুণ্যের উৎসব পালনে সরকার বাফুফেকে 5 কোটি টাকা দিয়েছে। রেফারিস কমিটির খসড়া চূড়ান্ত করেছে ফেডারেশন। মোটামুটি আমরা প্রাইমারি একটা রেফারিস কমিটি আমরা করেছি। 3 থেকে 4 দিনের মধ্যে আমরা এই কমিটিটা আপনাদের কাছে প্লেস করব। 6 বিভাগে 6টি স্টেডিয়াম নির্মাণে সরকারকে চিঠি দিয়েছে বাফুফে। সরকারও দেবার বিষয় ইতিবাচক। আসন্ন ফুটসাল চ্যাম্পিয়নশিপের জন্য মালয়েশিয়ায় হবে ক্যাম্প। বাফুফের অনুকূলে 6টি স্টেডিয়াম প্রাপ্তির আবেদনপত্র নিয়ে পর্যালোচনা করা হয়েছে। উন্নত প্রস্তুতির জন্য সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় যাবে। সাথে একাধিক প্রস্তুতি ম্যাচ আয়োজনের কাজ বাফুফে করে যাচ্ছে। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা। চলতি বছরের নভেম্বরে ইন্ডিয়া সফরে যাচ্ছে আর্জেন্টিনা ফুটবল টিম। এক বিবৃতিতে নিশ্চিত করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন এএফএ। এর বিবৃতিতে বলা হচ্ছে, লিওনেল স্কালোনির অধীনে 2025 সালের বাকি সময়টায় ফ্রেন্ডলি ম্যাচ খেলবে আর্জেন্টিনা জাতীয় দল। এই সময় আর্জেন্টিনার কাছে 2টি ফিফা উইন্ডো রয়েছে। প্রথমটা হবে 6 অক্টোবর থেকে 14 অক্টোবরের মধ্যে আমেরিকায়, দ্বিতীয় উইন্ডো 10 নভেম্বর থেকে 18 নভেম্বরের মধ্যে। সেখানে অ্যাঙ্গোলার লুয়ান্দা এবং ভারতের কেরালা শহরে খেলবে আর্জেন্টিনা। তবে রাজ্যের কোন শহর কিংবা কোন ভেন্যুতে খেলবে সেটা এখনও নিশ্চিত হয়নি। এর আগে সবশেষ 2011 সালে ভারত সফর করেছিল আর্জেন্টিনা ফুটবল দল। 14 বছর আগে কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচ খেলেছিল তারা। বাবা জাতীয় দলে খেলেছেন, তার দেখানো পথে হেঁটে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন ছেলে। বাংলাদেশ ক্রিকেটে এই দৃষ্টান্তটা বিরল। সেই সংক্ষিপ্ত তালিকার সবশেষ সংযোজন জাতীয় দলের সাবেক পেসার আলমগীর কবিরের ছেলে আব্দুল আজিজ কবির। আলমগীর এখন জাতীয় নারী দলের পেস বোলিং কোচ। ছেলে আজিজ আন্ডার 15 টিমের স্ট্রাইক বোলার। বিকেএসপিতে বাবা ছেলের গল্প শুনেছেন আমাদের সহকর্মী আফনান পিয়াল। দেখে আসবো। জাতীয় দলের সাবেক পেসার আলমগীর কবির এখন জাতীয় নারী দলের পেস বোলিং কোচ। তার ছেলে আব্দুল আজিজ কবির অনূর্ধ্ব 15 দলের স্ট্রাইক বোলার। অনূর্ধ্ব 15 দল আবার হারিয়েছে নারীদের 2টো দলকে, অর্থাৎ বাবার হার ছেলের কাছে।
আলমগীর কবির তখন রাজশাহীর একটা একাডেমির কোচ। সেই একাডেমি থেকেই উঠে এসেছেন নাজমুল হোসেন শান্ত, শরীফুল ইসলামরা। শুধুমাত্র ফিট রাখতে ছেলেকে মাঠে নিয়ে যেতেন, সেখান থেকে শান্তদের নজরে আসেন আজিজ। এরপর পেসার হিসেবে এইজ লেভেল ট্রায়াল দেয়া, জেলা বিভাগীয় পর্যায়ে ঘুরে ঠিকানা এখন ন্যাশনাল টিম। বাবার সাথে একাডেমি যাই, প্র্যাকটিস করি ছোটদের সাথে। তারপর আপনার মিডিয়াম ব্যাচ, সিনিয়র ব্যাচ খেলছি। বাবা দেখছে ভালো খেলছি, ডিস্ট্রিক্ট ট্রায়ালে নিয়ে গেছে। তারপর থেকে জার্নি স্টার্ট। প্রথমে যখন ওকে মাঠে নিয়ে যায়, ঠিক এরকম না যে ওকে ক্রিকেটার বা স্পোর্টসম্যান বানাতে হবে। মাঠে নিয়ে গেছি হবে যে শরীরটা যেন ঠিক থাকে। ঠিকভাবে খেলতে খেলতে যখন দেখি যে সবার সাথে কম্পিটিশন করে রানিংয়ের, রানিং কম্পিটিশন করতে করতে শান্ত যখন ছিল ওর সাথে রানিং কম্পিটিশন করতো। শান্ত ওকে ডাকতো, স্যার এটা আপনার ছেলে। আমি যে হ্যাঁ, ও তো ভালো দৌড়ায়, মাঠে রেগুলার নিয়ে আসবেন। পাইলট ভাই দেখতো, পাইলট ভাই একই কথা বলতো, তোর ছেলে তো ভালো দৌড়ায়, ওকে মাঠে নিয়ে আসবি। ছেলের ক্রিকেটে আগ্রহ দেখে তাকে লেগ স্পিনার বানাতে চেয়েছিলেন জাতীয় দলের সাবেক এই পেসার, কিন্তু 6 ফুট উচ্চতার এই ক্রিকেটারের তখন শরীফুলের মতো পেসার হওয়ার স্বপ্ন। বাবার ছুটিতে যাওয়ার সুযোগ নিয়ে হয়ে উঠলেন পুরোদস্তুর পেসার। ক্রিকেট খেলবে এরকম ভাবতো না। আমি ওকে ছোটো থাকতে একদম ওই লেগ স্পিন করাতাম। তো যাক, ও লেগ স্পিনটা খুব ভালো করতো, বাসায় করাতাম, মাঠে লেগ স্পিন ভালো করতো। শরীফুলকে যখন দেখছে ওই, তখন বলছে আব্বু তুমি একজনকে পেস বোলার বানাচ্ছ, তা আমি ছেলে কেন আমি লেগ স্পিনার, আমিও পেস বোলার হবো। আমি যে না, লেগ স্পিনারই হতে হবে। তা আমি জোর জবরদস্তি লেগ স্পিনার ওকে বলতাম, ও করতো। আমি যখনই হয়তো বা একাডেমি বাইরে যেখানে প্র্যাকটিস করাতাম, ওখান থেকে ক্রিকেট বোর্ডের প্রোগ্রামে যখন বিভিন্ন চলে যেতাম 1 মাস বা আরও বেশি, তখন এর মাঝে শরীফুলের সাথে সাথে ও তখন পেস বল করা শুরু করে। এর মধ্যে এসে যখন দেখি যে পেস বল করা শুরু করছে, বেশ জোরেই বল করে, তখন মনে হচ্ছে জোর করার লাভ নাই, যেটা ওর মন চাই সেটাই করতে দিই। কার মতো পেস বোলিং অলরাউন্ডার হতে চান? আমি সত্যি বলতে কারোর মতন না, আমি নিজের মতন হতে চাই। মানে নিজের একটা আলাদা করে একটা নাম হবে নিজের। মানে যদি ব্যাটসম্যান অলরাউন্ডার হয়, তাহলে বিষয়টা এমন হবে যে কি আমার আশেপাশে কোনো ব্যাটসম্যানও থাকবে না, আমার আশেপাশে কোনো বলারও থাকবে না, এরকম কিছু। বাংলাদেশের সাবেক ক্রিকেটার এই আলমগীর কবির কোচিং করান অনেকদিন ধরেই। তার হাত ধরে শরীফুল ইসলাম, নাহিদ রানাদের মতো পেসাররা উঠে এসেছেন। এবার সেই তালিকায় তারই আপন ছেলে আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, বিকেএসপি, সাভার। এসএ টি20 লিগের নিলামে নাম নিবন্ধন করেছেন ইন্ডিয়ার 13 জন ক্রিকেটার। তালিকায় আছে পাকিস্তানের 40 আর ইংল্যান্ডের 150-র বেশি ক্রিকেটার। সাউথ আফ্রিকা টি20 ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ টি20 নিলামের জন্য নিবন্ধন করেছেন 784 জন ক্রিকেটার। তবে আইপিএলের বাইরে বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার নিয়ম নেই ইন্ডিয়ান ক্রিকেটারদের, সেই নিয়ম শিথিল করতে দাবি তুলেছিলেন রায়না, উথাপ্পাদের মতো ক্রিকেটাররা। যদিও নিজেদের নিয়মে অবিচল ছিল বিসিসিআই, তাদের মতে শুধুমাত্র রিটায়ার্ড করা ক্রিকেটারে বাইরে লিগ খেলার অনুমতি পাবে। এসএ লিগে নাম দেয়া ইন্ডিয়ানদের মধ্যে সবচেয়ে বড় নাম পিয়ুষ চাওলা, সিদ্ধার্থ কল এবং আঙ্কিত রাজপুত। এই ছিল আজকের স্পোর্টস লাইভ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।